বাংলাদেশের প্রথম REEV এসি এবং ডিসি দুইভাবেই চার্জ করতে পারবেন। একই সাথে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো, দেখতেও সুন্দর। REEV কোনো ভারী মালামাল তুলতে হবে তখন অনেকটুক ঝুঁকে অনেকটুক তুলতে হবে। শুধু ব্যাটারিতে বা ইভিতে রেঞ্জ হচ্ছে 200+ কিলোমিটার। প্রিমিয়াম সব কিছু বলে বলে এখানে এসে প্লাস্টিক বলের মতো ভিতরে এভাবে এভাবে ম্যাসেজ করতেছে। তো চিন্তা করেন আমার যেই পরিমাণ ব্যাক পেইন, মানে আমার জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ ফিচার। শুধুমাত্র এই যে এখানে হাত রাখার যে জায়গাটা, এই পোর্শনটুকু একটু ন্যারো। ব্যাটারিতে চার্জ দেখাচ্ছে 75%, 186 কিলোমিটার রেঞ্জ। আমি বেছে বেছে গর্তের মধ্যে নিয়ে ফেলতেছি। 120 কিলোওয়াট আওয়ারের যে মোটরটা, ওই অনুযায়ী পাওয়ার ডেলিভারি দিতেছে। ডান দিকে যাবো, আমার ডান সাইড দেখাচ্ছে, উপর থেকে দেখাচ্ছে। আসলে এগুলো মাঝে মাঝে মিস করি, আমার গাড়িতে এগুলো নাই। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে গাড়িটা হচ্ছে ফোর্থিং ফ্রাইডে 2025 মডেল, জেড গ্রিন কালার। এই গাড়িটা আমার জানা মতে বাংলাদেশের প্রথম REEV রেঞ্জ এক্সটেন্ডেড ইভি। তো REEV আর PHEV এই দুটোর মধ্যে ডিফারেন্স কী সেটা ইনশাল্লাহ আমি পাওয়ার ট্রেন সেগমেন্টে বলবো। এই ফোর্থিং ব্র্যান্ডটা ডংফেং মোটর গ্রুপের একটা স্ট্র্যাটেজিক সাব ব্র্যান্ড, যেটা 2001 সাল থেকে অপারেট করতেছে। এটা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান সহ বিভিন্ন দেশে অলরেডি পপুলারিটি পাইছে। ডংফেং ব্র্যান্ডটা বাংলাদেশে আনছে বাংলা মার্ক লিমিটেড, তাদেরকে ধন্যবাদ আমাকে গাড়িটা দেওয়ার জন্য। এই গাড়িটার প্রাইসটা কিন্তু এখনও ডিক্লেয়ার করা হয় নাই বা সেট করা হয় নাই। আমি বেসিক্যালি লঞ্চিংয়ের আগেই গাড়িটা টেস্ট করতেছি। তো আমাকে যে ধারণা দেওয়া হয়েছে এটার প্রাইসটা হবে 60 লাখের নিচে। আমি রিসেন্টলি SH রেটিং দেওয়া শুরু করছি, এটা আমার পার্সপেক্টিভ। তো আজকে এই গাড়িটার এক্সটেরিয়র স্টাইলিং, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ, প্যাসেঞ্জার রাইড কমফোর্ট এবং ড্রাইভিং ইমপ্রেশন, এই 4টা ক্যাটাগরিতে SH রেটিং দিব 1 থেকে 10। আর ওইটার অ্যাভারেজটা হবে এই গাড়ির SH রেটিং। তো চলুন দেরি না করে শুরু করি। সামনে থেকে গাড়ির লুকটা দেখেন, খুবই সুন্দর। আর এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। তো এই গাড়িটার এই সামনের লুকটা বা ওভারঅল পুরো গাড়িটাই একটা পপুলার গাড়ির সাথে ডিজাইনটা মিলে। আপনারা যদি কেউ গেস করতে পারেন কমেন্টে জানাতে পারেন। ফ্রন্ট উইন্ডশিল্ডে একটা গ্রিনিশ টিন্ট আছে ইউভি প্রোটেকশনের জন্য। উপরে একটা রেডার ক্যামেরা আছে, এটার মাধ্যমে ও ড্রাইভার অ্যাসিস্টিভ যে ফিচারগুলো কন্ট্রোল করে। উপরের এমব্লেমটা দেখেন ফোর্থিংয়ের। উপরের এই পোর্শনটুকু কিন্তু হেডলাইট না, এটা হচ্ছে DRL। আর এখানে এই একটা ব্ল্যাক, আবার এখানে একটা পার্ট আছে, এই দুটো জাস্ট ডিজাইন এলিমেন্ট। এই গাড়িতে প্রজেকশন LED হেডলাইট আসছে। উপরে এটা হচ্ছে হেডলাইট আর নিচের এটা হচ্ছে হাই বিম। আর সামনের বাম্পারে একটা, দুইটা, ওই পাশে আরও দুইটা, টোটাল 4টা পার্কিং সেন্সার আছে। গ্রিলটা খেয়াল করেন, ইউনিক, মানে দুই পাশে, মাঝখানেটা নাই, আবার নিচে গ্রিল আছে। তো মাঝখানের নিচে হচ্ছে 360 ক্যামেরার সামনের ক্যামেরাটা। আর উপরের এই পোর্শনটা এটা হচ্ছে চার্জিংয়ের জন্য। নর্মালি আমরা এই চার্জিংয়ের পোর্টগুলা গাড়ির সাইডে দেখি, কিন্তু এখানে সামনে দিয়ে দিছে। এবং এইটাতে এসি এবং ডিসি দুইভাবেই চার্জ করতে পারবেন। এই টাইপের গাড়িগুলোতে সাধারণত এসি চার্জিংই দেখা যায়, তো এটাতে ডিসিটাও আছে। তো এসি চার্জিংয়ে এটার ব্যাটারি ফুল চার্জ করতে আনুমানিক 3.5 ঘন্টা লাগবে, আর ডিসি চার্জিংয়ে আনুমানিক 45 মিনিট। এই পাশে একটা টো হুক আছে গাড়ি টো করার জন্য। সাইড থেকে এটা খেয়াল করেন, আমার কাছে খুবই ভালো লাগছে গাড়িটা, খুবই সুন্দর। একদম প্রথমে খেয়াল করেন গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক ভালো, মানে ফুললি লোডেড অবস্থাতেও এই গাড়ি নিয়ে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যেতে পারবো ইনশাল্লাহ। এটা আমার কাছে মনে হচ্ছে করোলা ক্রস, টয়োটা হ্যারিয়ার, হন্ডা CR-V সবগুলো থেকে উঁচা, মানে বেশ ভালো হাইট। প্লাস এত উঁচা, এই ফেন্ডারের গ্যাপগুলো দেখেন, তারপরও গাড়িটা দেখতে বাজে লাগে না। অনেক সময় যে গাড়িগুলো একটু বেশি উঁচা লাগে বা অনেক সময় বাটি লাগে, আমরা যে কাজটা করি তখন গাড়ি দেখতে খারাপ লাগে, কিন্তু এটা একই সাথে গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ভালো, দেখতেও সুন্দর। ইভেন অ্যালয়টা খেয়াল করেন, গ্লসি ব্ল্যাক পেইন্ট, খুবই সুন্দর একটা ডিজাইন। এই গাড়িটার সামনে ভেন্টিলেটেড ডিস্ক আর পিছনে সলিড ডিস্ক, 4 ডিস্ক ব্রেক। আর টায়ার সাইজটা হচ্ছে 235, 55 আর 19। এখানে একটা মাড ফ্ল্যাপ আছে। আর নিচে খেয়াল করেন একটা ম্যাট ব্ল্যাক এবং একটা সিলভার অ্যাকসেন্ট, সাথে জেড গ্রিন কালার, খুবই সুন্দর কালার কম্বিনেশন। এখানে ক্রোম আছে, হাইয়েস্ট প্যাকেজ, তাই ক্রোম দিতে হবে। এটা জাপানিজরাও দেয়, ইউরোপিয়ানরাও দেয়, চাইনিজরাও দেয়।
উপরে একটা রুফ রেইল আছে, এখানে একটা ক্যামেরা আছে 360 ক্যামেরা, সাইডের ক্যামেরাটা, ওই পাশে মিররও আরেকটা আছে। সাইড থেকে স্পয়লারটা দেখা যায় এবং টেইল লাইটটাও দেখা যায়। আর ফিউল ট্যাঙ্কের যে ক্যাপটা, এটা হচ্ছে গাড়ির ডান পাশে। এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 43 লিটার। পিছন থেকে গাড়িটা খেয়াল করেন, মাইন্ড ব্লোয়িং ডিজাইন। আমার এই গাড়িটার সামনে থেকে, সাইড থেকে এবং পিছনে ওভারঅল টোটাল গাড়ির ডিজাইনটাই আমার কাছে পছন্দ হয়েছে। উপরে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে, সেলুলার কানেক্টিভিটি, জিপিএস ইত্যাদি কন্ট্রোল করে। একটা স্পয়লার আছে, মাঝখানে একটা হাই মাউন্ট স্টপ লাইট। রিয়ার উইন্ডশিল্ডটা অনেক স্ল্যান্টেড, ওয়াইপার আছে একটা। আর পিছনের যে টেল লাইটটা, এলইডি টেল লাইট, খুবই সুন্দর একটা ডিজাইন। এই পুরোটা জুড়ে পার্কিং দিলে জ্বলে, ব্রেক করলে এটা জ্বলে। আর এটা হচ্ছে রিভার্স গিয়ারের লাইট। এখানে ফোর্থিংয়ের এমব্লেমটা, আর এখানে হচ্ছে ফ্রাইডে REEV। নিচে একটা, ওই পাশে আর একটা, দুইটা রিফ্লেক্টার আছে। আর মাঝখানে এটা হচ্ছে রিয়ার ফগ লাইট, একটা, দুইটা, ওই পাশে আরও দুইটা, টোটাল 4টা পার্কিং সেন্সার আছে। টো হুক আছে। 360-র পিছনের ক্যামেরাটা হচ্ছে এখানে। আর নিচে কার্বন ফাইবারের একটা ডিফিউজার আছে। ট্রাঙ্ক স্পেসটা দেখাই, এটা কি ফোব থেকে খোলা যায়। এমনকি এই কি ফোবটাও দেখতে খুবই সুন্দর, মানে স্লিক এবং সিম্পল একটা ডিজাইন। তো আমি এই বাটনটা চেপে ধরে রাখলে টেলগেটটা উঠবে। প্রথমেই এই যে পোর্শনটুকু, এটা দেখে গাড়ির সাইজ অনুযায়ী ডিসেন্ট লাগতেছে। কাগজে কলমে এটা 480 লিটার, কিন্তু খেয়াল করেন এটার হাইটটা অনেক উপরে, এই যে অলমোস্ট এই জায়গায়। তো যখন কোনো ভারী মালামাল তুলতে হবে তখন অনেকটুক ঝুঁকে অনেকটুক তুলতে হবে। নর্মালি এই ফ্লোর হাইটটা যদি যত নিচু হবে তত মালামাল তুলতে ইজি হবে। তারপরে উঠানো যাবে না তা না, আমার মতো যাদের ব্যাক পেন আছে তাদের কষ্ট করতে হবে। ফ্লোরটা ফ্ল্যাট এবং এখানে লিক রিপেয়ার কিট আসছে এবং টুলস আসছে। কোনো স্পেয়ার হুইল নাই, কিন্তু ফোর্থিং ফ্রাইডের এই গাড়িটাতে ডংফেং বাংলাদেশ আমাকে যে ইনফরমেশন দিচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে একটা করে স্পেয়ার হুইল দেওয়া হবে। যদি না দেয় তাহলে আমার ভিডিওর কমেন্টে জানাবেন ওনাদেরকে ট্যাগ দিয়ে। এখানে একটা টোনিও কাভার আছে। সিটগুলো হচ্ছে 60-40 স্প্লিট, খুবই ইজিলি এই লেসটা ধরে টান দিলে সিটটা ফোল্ড হয়ে যায়। ফ্লোরটা অলমোস্ট ফ্ল্যাট। এখন কিন্তু এই যে কার্গো যে ক্যাপাসিটিটা, এটা অনেক বেড়ে গেছে। ইঞ্জিনের যেই সেকশনটা, এটা কিন্তু অনেক অর্গানাইজড ওয়েতে রাখা। ডংফেং মোটর ক্লেম করে এটা বাংলাদেশের প্রথম REEV, রেঞ্জ এক্সটেন্ডেড ইভি, PHEV বা প্লাগ ইন হাইব্রিড ওইটা। আর এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে REEVতে আপনার ব্যাটারির মাধ্যমে চাকা ঘুরবে, ইঞ্জিনের সাথে চাকার কোনো কানেকশান নাই। ইঞ্জিনটা শুধুমাত্র জেনারেটর হিসেবে ব্যাটারিটাকে চার্জ করবে। আর এটা যে ব্যাটারি ক্যাপাসিটিটা, এটা 31.9 কিলোওয়াট আওয়ার, অলমোস্ট 32। এটাও কিন্তু এই সেগমেন্টের বা এই প্রাইস রেঞ্জের অন্যান্য গাড়িগুলো থেকে বেশ বড় একটা ব্যাটারি। অন্যান্য যে গাড়িগুলা PHEV ওগুলো 18 থেকে 20 বা 22 কিলোওয়াটের হয়। তো এই জন্য এটার শুধু ব্যাটারিতে বা ইভিতে রেঞ্জ হচ্ছে 200+ কিলোমিটার। 43 লিটার ফিউল দিয়ে এই ইঞ্জিনটা ব্যাটারিটা যতবার রিচার্জ করবে এবং ডিসচার্জ হবে, সব মিলিয়ে আরও 950 কিলোমিটার আপনারা রেঞ্জ পাবেন। এজন্যই রেঞ্জ এক্সটেন্ডেড ইভি, মানে ইঞ্জিনটা ব্যাটারিটার চার্জ করে রেঞ্জ এক্সটেন্ড করে। তো টোটাল কম্বাইন্ড যেই রেঞ্জটা এটা আসতেছে 1150। তো এটা ফোর্থিংয়ের ক্লেম বা আমাদের দেশের ডংফেং বাংলাদেশের ক্লেম। আমি অ্যাকচুয়ালি টেস্ট করে নিই, আমি জানি না। তবে যতক্ষণ ধরে এই গাড়িটা এখানে আছে বা আসছে, এটা ফুল ইভিতেই আছে। এখন পর্যন্ত ইঞ্জিনের সাউন্ড আমি একবারও শুনিনি। এটার যেই মোটরটা, মানে যেটা দিয়ে আর কি চাকা ঘুরে, ওইটার পাওয়ার হচ্ছে 120 কিলোওয়াট আওয়ার। এই গাড়িটার টর্ক হচ্ছে 240 নিউটন মিটার, তো বেশ ভালো। আর এটা কিন্তু রিয়ার হুইল ড্রাইভ। তো ওভারঅল কম্বিনেশনে গাড়িটা চালাতে মজা হওয়ার কথা, বাকিটা ড্রাইভিং সেকশনে জানতে পারবো। এটা যেহেতু একটা ইঞ্জিন আছে 1500 সিসি, তো এটার ইয়ারলি AIT হচ্ছে 25,000 টাকা। রিয়ার কেবিন স্পেসটা দেখাই। দরজাটা মোটামুটি ভালোই খোলে এবং ওপেনিংটাও বড়। উঠে বসি। হ্যাঁ, এখন ফিল হইতেছে গাড়িটা অনেক উঁচা।
প্রথমে যেটা ফিল হচ্ছে সিটগুলা কমফোর্টেবল, লেদারের, সফট লেদার, আরাম লাগতেছে। হেডরেস্টটাও ঠিক আছে, কিন্তু এই সিটগুলা ফিক্সড পজিশন, মানে রিক্লাইন অপশন নাই, কিন্তু যেই অ্যাঙ্গেলে ফিক্সড করা খুব একটা খারাপ লাগতেছে না। উপরের এই প্যানোরামিক যে রুফটা, এটার ইনার কভারটা খুলে দিলাম, এখন কিন্তু ভালো আলো ঢুকতেছে। আর এই গাড়িতে কিন্তু সানরুফ আছে এবং সানরুফটা খোলে। খেয়াল করেন আমার নি রুম, টু রুম, হেডরুম যথেষ্ট বেশ খোলামেলা লাগতেছে, এবং এই যে উইন্ডোগুলা এগুলো অনেক বড়। তো ওভারঅল গাড়ির মধ্যে কিন্তু একটা রুমই, একটা এয়ারই একটা এনভায়রনমেন্ট। এই ডোরটা থেকে শুরু করি, প্লাস্টিক, এত প্রিমিয়াম সব কিছু বলে বলে এখানে এসে প্লাস্টিক। এই পোর্শনটাও কিন্তু আবার সুন্দর, একটা ব্রাশড অ্যালুমিনিয়াম একটা লুক আছে, কিন্তু এটা প্লাস্টিক। ডোরের যেই হ্যান্ডেলটা এটাও সুন্দর, ব্ল্যাক লেদারের মধ্যে হোয়াইট স্টিচ, দেখতে ভালো লাগতেছে। আর যেখানে হাত রাখবো এই জায়গাটা সফট আছে কিন্তু অনেক ন্যারো। নিচে যে স্টোরেজটা এটা যথেষ্ট বড়। এসি ভেন্ট আছে দুইটা, খুবই কাজের আমাদের দেশের জন্য, কিন্তু এটা পিয়ানো ব্ল্যাক একটা হাউজিংয়ের মধ্যে, যেটা কিন্তু পরিষ্কার রাখা খুবই টাফ আমাদের দেশের যে পরিমাণ ধুলাবালি সেই অনুযায়ী। নিচে একটাই চার্জিং পোর্ট আছে, এটা ইউএসবি এ, আর একদম নিচে আরেকটা স্টোরেজ আছে ডিসেন্ট। দুইটা সিটেই ফাইল হোল্ডার আছে। দেখার মাঝখানে কোনো ট্রান্সমিশন টানেল নাই, ফ্লোরটা অলমোস্ট ফ্ল্যাট, এবং গাড়িটা যে পরিমাণ ওয়াইড, মানে আমার মতো 3 জন এখানে বসে আরামসে ট্রাভেল করতে পারবে। মাঝখানের যে আর্মরেস্টটা দুটো কাপ হোল্ডার সহ, এই লেদারটা অনেক সফট, আরামদায়ক, এটা খুবই আরামদায়ক। ওভারঅল পিছনের সিটে বসে খারাপ লাগতেছে না। ড্রাইভার কেবিন স্পেসটা দেখাই, এই দরজার ওপেনিংটাও বেশ ভালো। প্যাসেঞ্জার এবং ড্রাইভার দুইটা ক্ষেত্রেই দরজাটা অনেক ভারী, মানে একটা প্রিমিয়াম ফিল দেয়। তো ড্রাইভার সিটটা হচ্ছে পাওয়ার অ্যাডজাস্টমেন্ট, লম্বা সাপোর্ট আছে 6 ওয়ে, আর প্যাসেঞ্জার সিটটা ওইটাও পাওয়ার 4 ওয়ে অ্যাডজাস্টমেন্ট আছে। তো উঠে বসি, খেয়াল করছেন, মানে আমি উঠে বসার পরে সিটটা নিজে নিজে আগায় আসছে। এটা অন্যান্য গাড়িতেও আছে মোটামুটি। আসলে এখন এই নতুন যে গাড়িগুলা সবগুলোতে কম বেশি এই ফিচারগুলো থাকে, কিন্তু এটা খুবই কাজের। কারণ আমি যখন গাড়ি থেকে নামবো তখন সিটটা পিছিয়ে চলে যাবে, নামতে উঠতে ইজি হবে। আবার যখন আমি বসবো তখন আমার যেই পজিশনে আমি সিটটা রাখছিলাম ওই অনুযায়ী চলে আসবে। কিন্তু এই গাড়িটাতে একটা ইউনিক ফিচার আছে, যেটা আমি মানে আমার এই ছোট্ট গাড়ির ভিডিওর জীবনে অন্য কোনো গাড়িতে পাই নাই। হয়তো বা দামি গাড়িগুলোতে আছে, কিন্তু এই রেঞ্জের গাড়িগুলোতে পাই নাই। সেটা হচ্ছে ড্রাইভারের মাসাজ সিট। খেয়াল করেন সিট মাসাজিংয়ের মোড আছে, ওয়েভ লাইক, ক্যাটওয়াক, ক্রসড, রিল্যাক্সিং, সালটেটরি, এটা মানে কি জানি না। তো এখানে ইন্টেন্সিটি আছে বা গিয়ার লেখা 1 2 3। তো আমি 1-এ দিলে এই যে এখন কিন্তু মাসাজ শুরু হয়েছে। মানে আমি তো আপনাদেরকে ভিডিওতে ফিলটা বোঝাতে পারতেছি না, কিন্তু খেয়াল করেন আমার একদম এই সিটের নিচের থেকে একদম উপরের দিকে, মানে যে বলের মতো ভিতরে এভাবে 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 মাসাজ করতেছে। তো চিন্তা করেন আমার যেই পরিমাণ ব্যাক পেইন, মানে আমার জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ ফিচার। মজার ব্যাপার, এটার এই ড্রাইভিং সিটে হিটেড এবং ভেন্টিলেটেড দুইটা অপশানই আছে, মাসাজ সিট আছে, তো সব কিছু আছে। সিটে বসাও অনেক আরাম। এগুলো সব কিছু কি ইন্ডিকেট করে এটা ড্রাইভার্স কার হওয়ার চান্স আছে। তো আমি যখন গাড়িটা চালাবো তখন বুঝতে পারবো যে আসলে চালাতে কেমন। কিন্তু আমি বলি আমার একদম নিচে থেকে শুরু করে এই পর্যন্ত মাসাজ হইতেছে, খুবই আরাম লাগতেছে। ড্রাইভার ডোরের এই পোর্শনটুকু প্লাস্টিক, কিন্তু পিছনের মতোই এই ব্রাশড যে সিলভার যে ফিনিশটা, এটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগে। ব্ল্যাক লেদারের মধ্যে হোয়াইট স্টিচ, ভালো লাগতেছে। পিছনের মতোই এই ড্রাইভারের এই ডোরটাতে হাতটা যে জায়গায় রাখবো এটা অনেক ন্যারো, মানে যদিও গাড়ি এভাবে চালাবে হয়তো বা এতটুকু এখানে অতটা প্রবলেম নাই, কিন্তু অনেক ন্যারো। মাঝখানে পিয়ানো ব্ল্যাক একটা ট্রিমের মধ্যে উইন্ডোর কন্ট্রোলগুলা, এখানে যে স্টোরেজ আছে এটা যথেষ্ট বড়, ডিসেন্ট, ইউজফুল। আমার পুরো ফোন এটা গেছে। নিচের যেই ডোরের যে স্টোরেজটা এটা কিন্তু পিছনেটা থেকেও বড়, মানে স্টোরেজ ক্যাপাসিটিগুলো বেশ ভালোই লাগতেছে। এসির ভেন্টগুলা রাউন্ড, দেখতে ভালো লাগতেছে।
এবং এটা এরকম টুইস্ট করলে ব্লোয়ারটা অফ হয় বা অন হয়। আর এই মাঝখানের যেই ব্রাশড যেই ফিনিশটা যেটা ডোরে আছে এটা পুরোটা টেনে নিয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে। নিচে ডান পাশে এখানে ফিউল ট্যাঙ্কের ক্যাপটা খোলার বাটনটা, আর দোনো পাশের যে মিরর আছে এগুলোর অ্যাডজাস্টমেন্ট, আর পিছনে ট্রাঙ্ক খোলার বাটনটা। স্টিয়ারিংটা খেয়াল করেন, স্টিয়ারিংটা একটু বড়, স্বাভাবিক গাড়ি অনেক বড়, এবং লেদারটা ভালো ভালো ফিল দিচ্ছে। আর ফোর্থিংয়ের ব্র্যান্ডিংটা মাঝখানে, বাম পাশে হচ্ছে ভয়েস কমান্ড, ভলিউম বাড়ানো কমানো এইগুলোর কন্ট্রোল, আর ডান পাশে হচ্ছে ক্রুজ কন্ট্রোল, 360 ক্যামেরা, প্লাস একটা ফেভারিট বাটন আছে যেখানে আপনারা কোনো একটা ফাংশন সেট করে রাখতে পারবেন যেন বারবার এই ডিসপ্লেতে যাওয়া না লাগে। আর ডান পাশের এই লিভারটা হচ্ছে ওয়াইপারের অ্যাডজাস্টমেন্টগুলা, আর বাম পাশের এই লিভারটা হচ্ছে হেডলাইট ইন্ডিকেটর এইসব। মাঝখানের যে ডিসপ্লেটা এটা 8.8 সম্ভবত, এটাও বেশ ব্রাইট, ইউজফুল ইনফরমেশনগুলো দেখা যাচ্ছে। তো এখানে খেয়াল করেন বাম পাশে তেলের কতটুকু রেঞ্জ আছে সেটা দেখাচ্ছে, আবার ব্যাটারিতে কতটুকু সেটা দেখাচ্ছে। মাঝখানের এই ডিসপ্লেটা 14.6 ইঞ্চেস এবং টাচের রেসপন্সটা বেশ রেসপন্সিভ আর বিভিন্ন রকম সাউন্ড করতেছে। তো হিল ডিসেন্ট কন্ট্রোল আছে, এছাড়া ড্রাইভিং মোড, স্পোর্টস, স্ট্যান্ডার্ড, ইকোনমিক্যাল, এছাড়া অ্যাম্বিয়েন্ট লাইট, তারপরে ড্রাইভার অ্যাসিস্ট্যান্স যে ফিচারগুলো সেগুলো, মানে মোট কথা এই টাইপের গাড়িগুলোতে এখন যা থাকা দরকার মোটামুটি সবই আছে। আমি আবারও বলি, বোনাস যেটা আছে, যেটা সিট ম্যাসাজ, এটা এখনও আমি নিচ্ছি, বেশ আরামদায়ক। নিচের এই পোর্শনটুকু দুইটা এসি ভেন্টের মাঝখানে লেদার, এটা সফট টাচ, এটাও লেদার, ড্যাশবোর্ডের উপরটুকু লেদার, মানে ডোরে একটু সস্তা ম্যাটেরিয়াল ইউজ করছে কিন্তু এখানে আবার ঠিক মতো লেদার দিছে। গ্লাভ বক্সটা আবার প্লাস্টিকের। আর এসির যে কন্ট্রোলগুলা এগুলো হচ্ছে টাচ নব আছে। আর এই টোটাল কনসোলটাতে একটা গ্লসি ব্ল্যাক কালারের ট্রিম আর মাঝে মাঝে সিলভার অ্যাকসেন্ট, মাঝখানে হচ্ছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং আছে এটা, এবং যে ম্যাটেরিয়ালটা এটা মোটামুটি স্টিকি, আশা করি ফোন রাখলে জায়গা মতো থাকবে। শিফটারটা খেয়াল করেন, খুবই ইউনিক এবং সুন্দর, মানে একটা স্টারশিপ ডিজাইন আছে, এবং এটার ভিতরে ফোর্থিংয়ের লোগোটা, মাঝখানে দুটো কাপ হোল্ডার, এই দুটো কাপ হোল্ডার কিন্তু অনেক ন্যারো, মানে 200 বা 250 ml বোতলগুলো আটবে। পিছনে হচ্ছে ইলেকট্রিক পার্কিং ব্রেক, আর এই লেখা যেটা এটা হচ্ছে অটো হোল্ড বা ব্রেক হোল্ডের মতো কাজ করে। এই যে স্টোরেজটা এটা এখানে প্রেস করলে খোলে, এটা ডিসেন্ট, মোটামুটি জায়গা আছে। মাঝখানের এই কনসোলটা খেয়াল করেন, এটাকে ফ্লোটিং কনসোল বলে অনেকে অনেকটা বলে। এটার মেন সুবিধা হচ্ছে এই নিচের এই জায়গাটুকু কাজে লাগায়, 12 ভোল্টের 120 ওয়াটের, আর এই পাশে একটা 60 ওয়াটের ফাস্ট চার্জিং USB-C পোর্ট আছে, এবং এখানে আপনারা মোবাইল টোবাইলও রাখতে পারবেন। তো জায়গা যতভাবে কাজে লাগানো সম্ভব সেটা লাগানোর চেষ্টা করা হয়েছে। উপরে এই বাটনগুলো দিয়ে এই টোটাল প্যানোরামিক রুফের ইনার কভারটা এবং সামনের যে সানরুফের পোর্শনটুকু এটা খুলতে পারবে। আর উপরের যেই সানভাইজার সাথে ভ্যানিটি মিরর আছে, খেয়াল করেন এই ভ্যানিটি মিররের যে লাইটটা এটাও একটু ইউনিক, একদম পুরো চারপাশ জুড়ে একটা হোয়াইট LED জ্বলতেছে, মানে এই টাচটা বেশ ভালো। দেখি তো এটার মধ্যে আছে কিনা, হ্যাঁ এটার মধ্যেও আছে। প্যাসেঞ্জার রাইড ইমপ্রেশন, সিট তো আগেই বলছি অনেক সফট, বসে অনেক আরাম, আর ভিতরে যথেষ্ট পরিমাণ আলো ঢুকতেছে। উপরে যে মুনরুফটা প্লাস এই যে উইন্ডোগুলো এগুলো অনেক বড়, এই যে ছোট পকেট উইন্ডো এখান থেকেও আলো আসতেছে। তো বেশ রুমি এবং এয়ারি একটা এনভায়রনমেন্ট, ভালো লাগতেছে। আর এই যে আর্মরেস্টটা আগেই বলছে অনেক সফট, বেশ ভালো। শুধুমাত্র এই যে এখানে হাত রাখার যে জায়গাটা এই পোর্শনটুকু একটু ন্যারো, তো এটা একটু বুঝে শুনে হাত রাখলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আর আমার মতো 3 জন এই গাড়িতে আরামসে ট্রাভেল করতে পারবে, যথেষ্ট পরিমাণ জায়গা। এই যে এখানে যেটা বলছিলাম যে ট্রান্সমিশন টানেল নেই, ফ্লোরটা অলমোস্ট ফ্ল্যাট, রিয়ার এসি ভেন্ট আছে, আর কিছু তেমন আসলে লাগে না। আর সবচেয়ে বড় ব্যাপার, এটা সাসপেনশনটা খুবই কমফোর্টেবল, মানে একেবারে লুজ না যে কন্টিনিউয়াস বাম করতে থাকবে, মানে টিউনিংটা
একদম পারফেক্ট, মানে আমার যতটুকু আর কি জ্ঞান আছে। প্লাস আপনারা জানেন আমি কিন্তু সিরিয়াস ব্যাক পেইনের পেশেন্ট। তো আমি এটাতে করে ঢাকা, কক্সবাজার, ঢাকা, সিলেট যাইতে আমার মনে হয় না আমার কোনো সমস্যা হবে। তো প্যাসেঞ্জার পার্সপেক্টিভ থেকে আমার কাছে গাড়িটা অসাধারণ লাগছে। ড্রাইভিং ইমপ্রেশন, আমি গাড়িটা চালানোর আগেই মাসাজটা আবার ওপেন করব, আবার অন করে দিব আর কি। এটা ছাড়া আর গাড়ি চালাবো না। অসাধারণ একটা ফিচার। তো আমি চালানো শুরু করতেছি। আমি আসলে মাসাজ সিটের ফ্যান হয়ে গেছি। মানে খুবই ইউজফুল একটা ফিচার ড্রাইভারের জন্য। অনেকক্ষণ ধরে গাড়ি চালাইলে, আমার তো ধরেন ব্যাক পেন, যাদের ব্যাক পেন নাই তাদের জন্য এটা অনেক কাজে দিবে। এছাড়া সিট ভেন্টিলেশন, সিট হিটিং এগুলো তো আছেই। তো মোটামুটি ড্রাইভারের জন্য আদর্শ একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমার এখন ব্যাটারিতে চার্জ দেখাচ্ছে 75%, 186 কিলোমিটার রেঞ্জ। তো ইনশাল্লাহ ফুল চার্জে 200+ এটা ইজিলি যাওয়ার কথা। সামনের এই টার্নটা একটু জোরে নিব। গাড়ি স্লাইড করতে করতে যাইতেছে, কিন্তু কন্ট্রোল চলে যাচ্ছে এরকম না। মানে এত উঁচা বড় একটা গাড়ি, কিন্তু এরকম কন্ট্রোল বা এরকম ফান, এটা কিন্তু বেশ প্রশংসনীয়। সামনে সাসপেনশন টেস্ট একদমই ফিল হয় নাই। মানে আমার মনে হচ্ছে এখন যে ওই জায়গাটাকে ওনারা একটু সমান করলো নাকি, মানে একদমই ফিল হয় না। নর্মালি এই জায়গাতে ভালো একটা জার্কিং হয়, যেখানে ভাঙা আমি যথেষ্ট জোরে যাব। ফ্যান্টাস্টিক সাসপেনশন। আমি কিন্তু দেখেন 18, 20, 15 এরকম স্পিডে যাইতেছি, এবং 19 ইঞ্চ অ্যালয় হুইল দিয়ে এই কমফোর্ট, মানে মাইন্ড ব্লোয়িং। সাসপেনশন খুবই কমফোর্টেবল। আর আমার তো সিট মাসাজ তো অলরেডি চালু করেই দিছি, তো বেশ আরাম লাগতেছে। এই যে আরেকটা পথল, একদম ডিরেক্ট ডান পাশে চাকাটা ফেলবো, একদমই ফিল নাই। ফ্যান্টাস্টিক সাসপেনশন। আমি বেছে বেছে গর্তের মধ্যে নিয়ে নিয়ে ফেলতেছি। খেয়াল করেন, ভিডিওতে জার্কিংটা দেখলেই বুঝবেন কতটা বাজে রাস্তা, কিন্তু ভিতরে মানে কোনো ফিল নাই। না না, সাসপেনশনটা আসলে ফ্যান্টাস্টিক। না, বেশ ভালো। 120 kWh যে মোটরটা, ওই অনুযায়ী পাওয়ার ডেলিভারি দিতেছে। আর যেহেতু রিয়ার হুইল ড্রাইভ, সেহেতু এটার ফিডব্যাকটা অনেক মানে ভালো লাগে। ভিজিবিলিটি যেটা, এটা কিন্তু ফ্যান্টাস্টিক। মানে উইন্ডোগুলো বড়, আমি আগেই বলছি। ফ্রন্ট উইন্ডশিল্ড বলেন, তারপরে রিয়ার ভিউ মিরর। পিছনের উইন্ডোটা ছোট, মানে পিছনের রিয়ার উইন্ডশিল্ডটা কিন্তু দেখা যাচ্ছে, এইটাই ছোট একমাত্র, বাকি সবগুলোই কিন্তু মোটামুটি বড়। তো ওভারঅল কিন্তু খুব একটা খারাপ লাগতেছে না। প্লাস এসির কন্ট্রোলগুলো হাতে, ভলিউম টলিউম স্টিয়ারিংয়ে আছে, প্লাস এই যে মিরর অ্যাডজাস্টমেন্ট এইটা এখানে আছে। তো ড্রাইভার গাড়ি চালানোর সময় যেই জিনিসগুলা দরকার, ওইটা কিন্তু মোটামুটি হাতের নাগালেই আছে। স্টিয়ারিংটার ব্যাপারে একটু বলি। স্টিয়ারিংটার রেসপন্স কিন্তু ভালো। সামনে একটা কার্ভ আছে, এটা আমি 70-80তেই নিচ্ছি। বেশ ভালো। আর এই গাড়িটা যতটুকু উঁচা, যতটুকু বড়, সে অনুযায়ী কিন্তু গাড়িটা দুলে না। মানে সাসপেনশনের ব্যালেন্সটা অনেক অনেক মানে পারফেক্ট একটা ব্যালেন্স। তো এই জন্য এটা চালায় মজা লাগবে। ব্রেকিংটা একটু দেখি। ব্রেকটা কিন্তু প্রোগ্রেসিভ, মানে পেডেলের যে ট্রাভেলটা, এটা অনেক সফট। মানে মনে হয় যে ব্রেক হবে না, কিন্তু আসলে ব্রেক হচ্ছে। এবং ব্রেকের প্যাডের এবং ডিস্কের যে বাইটটা, এটা কিন্তু খুবই স্মুথ, খুবই স্মুথ। এই যে আমি টান দিলাম, গাড়িটা উঁচা হয়ে যেতে চায়। মানে এটা স্পোর্টস কার না, কিন্তু মানে চালায় ভাল লাগতেছে।
এই যে ক্যামেরা চালু হয়ে গেছে, আমি ডান দিকে যাব, আমার ডান সাইড দেখাচ্ছে, উপর থেকে দেখাচ্ছে। আসলে এগুলো মাঝে মাঝে মিস করি, আমার গাড়িতে এগুলো নাই। যদিও আমার গাড়িতে আমি শুধু হেড আপ ডিসপ্লেটা মিস করি। খেয়াল করেন আমি একদম এই ডিভাইডার ঘেঁষে টানটা নিচ্ছি। ভালো, মানে বড় গাড়ি হিসাবে টার্নিং রেডিয়াসটা ভালো। ওভারঅল ড্রাইভিং ইমপ্রেশনের যদি আমি সামারি করি, ড্রাইভার সিটটা অসাধারণ, ড্রাইভার সিটের প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্ট অসাধারণ, সাসপেনশন ফ্যান্টাস্টিক, এক্সেলারেশন ডিসেন্ট, ব্রেকিং ডিসেন্ট। তো এই সেগমেন্টের গাড়ির জন্য এটা আমার কাছে এনাফ মনে হয়েছে। আর এটা নিয়ে যদি সিটি ড্রাইভ তো কোনো ব্যাপারই না, যদি হাইওয়েতে আমি যাই, যেই পরিমাণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, আমার কোনো সমস্যা হবে না। সবশেষে বলতে চাই, এই গাড়িটা কাদের জন্য। বেসিক্যালি এইটার বাজেট আছে, মানে 59 বা 60 নিচে, তারা যে কেউ এটা বিবেচনা করতে পারেন। গাড়িটার ডিজাইন অসাধারণ, ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশ অনেক ভালো, প্যাসেঞ্জার রাইড কমফোর্টটাও অসাধারণ। আর ড্রাইভার যেই এক্সপিরিয়েন্সটা, ড্রাইভিং এক্সপিরিয়েন্স, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। এমনকি যত স্পিড উঠতে থাকে তত স্টিয়ারিংটা স্টিফ হইতে থাকে, যেটা কিনা হ্যান্ডলিং বা ড্রাইভারের কনফিডেন্সের জন্য অনেক হেল্প করে। আপনারা চাইলে এই গাড়িটা ডংফেং বাংলাদেশে যে টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে পারেন বা গাড়িটা চড়ে দেখতে পারেন। এক্সটেরিয়র ডিজাইনে আমি এটাকে দিচ্ছি 8.5, খুবই সুন্দর গাড়ি। ইন্টেরিয়র ফিট অ্যান্ড ফিনিশে আমি এটাকে দিচ্ছি 8.5, প্যাসেঞ্জার রাইড কমফোর্টে আমি এটাকে দিচ্ছি 8, আর ড্রাইভিং ইমপ্রেশনে আমি এটাকে দিচ্ছি 8। তো ওভারঅল এসএইচ রেটিংটা আসতেছে 8.25। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।